শুরুটা হয় তারি আর তার দুই বাচ্চাকে দেখিয়ে, যার নাম বিয়ান এবং হানিফ। তারি একটি দোকান চালিয়ে নিজের সংসার পরিচালনা করে। তারির সাথে তার ছোট ভাই কাদের দেখা করতে আসে। তারি ভাবে হয়তো টাকা নিতে এসেছে, তাই সে তাকে টাকা দেয়। কিন্তু কাদের এখানে অন্য কিছু বলে। সে বলে তাদের মা শেষবারের মতো তাদের সাথে দেখা করতে চেয়েছে। কিন্তু কাদেরের এই কথায় তাই একদমই খুশি হয় না, কারণ তারা ছোট থাকতেই তাদের মা তাদের দুইজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। তো এখন কেন সেই মা তাদেরকে দেখতে চাচ্ছে? তাই একদমই খুশি হয় না কাদেরের কথায়। কাদের তারিকে বুঝিয়ে বলে, আমরা শেষবারের মতো মায়ের সাথে দেখা করতে পারি। তারি তখন সিদ্ধান্ত নেয় সে যাবে। তারা চারজন বের হয়ে পড়ে নিজেদের গন্তব্যে। এই প্রথম বিয়ান আর হানিফ নিজেদের নানু বাড়ি যাচ্ছে। এইদিকে আমরা কাদেরকে দেখি যে ফোনে কারোর সাথে SMS এ কথা বলছিল। কেউ একজন তাকে হুমকি দিচ্ছিল, তাড়াতাড়ি করে টাকা পরিশোধ করো, না হলে তোমার অবস্থা খারাপ হবে। কাদের অনেক ধার দেনা করে নিজের জীবন পরিচালনা করত, কিন্তু এখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সে চিন্তা করে নিজের মায়ের কাছে গিয়ে হয়তো সে কিছু অর্থ সাহায্য পাবে, তা দিয়ে সে তার ধার দেনা পরিশোধ করবে। পাহাড়ে এলোমেলো রাস্তা দিয়ে তারা নিজেদের গন্তব্যে চলে আসে। বিয়ান আর হানিফ গাড়ি থেকে নেমেই বিয়ান ফোনের ক্যামেরা অন করে ভিডিও করতে থাকে, কারণ সামনের বাড়িটা তো এতই সুন্দর। তারা চিন্তাও করতে পারেনি তাদের নানু এত বড় লোক। তাদেরকে এখানে রিসিভ করে ইয়াতি নামের একটি মেয়ে, যে কিনা তার মা আনগুনের খেয়াল রাখে। তোমাদের বলে রাখি, আনগুনের বয়স কিন্তু 70 বছর। ইয়াতি বলে, মালিক আপনাদের জন্য ভিতরে অপেক্ষা করছে। বাচ্চাদের সাথে দেখা করার জন্য সে অনেক বেশি এক্সাইটেড। বিয়ান আর হানিফ হল রুমে একটা সুন্দর মেয়ের ফটো দেখতে পায়। তখন তারি বলে, এটাই তোমাদের নানু যান। নিজের নানুর এত সুন্দর চেহারা দেখে তারা দুইজন খুশি হয়। তখনই দেখা যায় সামনের রুম থেকে কেউ একজন ঘুঙুর বাজিয়ে শব্দ করে। তড়িঘড়ি করে ইয়াতি ওখানে যায় আর একটি মিউজিক চালায়। তখনই তারি আর কাদের ওই রুমে প্রবেশ করে। দেখা যায় তারি আর কাদের ওই মহিলাকে যখন দেখে তারা অবাক হয়ে যায়, কারণ এটা তো 25 বছরের একজন যুবতী। কিভাবে সম্ভব? তাদের মায়ের বয়স তো 70 বছর। কিভাবে তাদের মা নিজের যৌবন এখনো ধরে রেখেছে তারা বুঝতেই পারে না। কাদের এখানে আনগুনের কানে কানে বলে, মা আমি তোমার সাথে দেখা করতে এসেছি। তারিও এসেছে, তার বাচ্চারাও এসেছে, তাদের সাথে পরিচয় হও। আনগুনের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। তারি তার বাচ্চাদের এক এক করে পরিচয় করিয়ে দেয়। যখনই হানিফ আনগুনের হাত ধরে, তৎক্ষণাৎ আনগুন তার হাতটা চেপে ধরে। এইখানে হানিফ ভয় পেয়ে যায়। তারি তার বাচ্চাদের সামলাতে থাকে। ইয়াতি তাড়াতাড়ি করে ওই মিউজিকটা চালিয়ে দেয়। আনগুনও এখানে শান্ত হয়ে যায়। ওই রুম থেকে বের হয়ে বিয়ান আর হানিফ আলোচনা করতে থাকে নিজের নানুর বয়স নিয়ে, যে কিভাবে সম্ভব একজন 70 বছরের মানুষ 25 বছরের যুবতীর মতো দেখতে। কাদের এখানে তারিকে বলে তার মনে হচ্ছে তার মার কোনো এক বিশেষ রোগ হয়েছে, যার কারণে তার বয়স একদম বাড়েনি। কিন্তু তারি এখানে কোনো কথাই বলে না। তার এইসব কিছু ভালো লাগছিল না। সে নিজের বাচ্চাদের নিয়ে চলে যায়। কাদের তখন নিজের মায়ের রুমে গিয়ে বিভিন্ন জিনিস খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে 3টি চাবি পেয়ে যায়। সামনেই আলমারি ছিল। আলমারি ওপেন করেই সে কিছু টাকা পায়। অন্য একটি ড্রয়ারে সে একটি অদ্ভুত ধরনের মাস্ক দেখতে পায়। মাস্কটা একটু অদ্ভুত ধরনের ছিল। সে এটা নিয়ে বেশি একটা মাথা ঘামায় না। মাস্কটা রেখে তাড়াতাড়ি করে আলমারি বন্ধ করে চলে যায়। দেখা যায় রাত হতেই কাদের খাওয়ার সময় ইয়াদিকে বলে ইয়াদি কেন আনগুনের এই অবস্থা সম্পর্কে তাকে জানায়নি। ইয়াদি বলে সে অনেকবার চেষ্টা করেছে তাদেরকে জানানোর জন্য, কিন্তু ম্যাডাম বলেছে সে যেন তার বাচ্চাদের একদমই এখানে না ডাকে, তাহলে খুব খারাপ হবে। কিন্তু এখন ডক্টর কবিরাজ তারা সবাই বলে দিয়েছে আনগুন আর বাঁচবে না, তাই সে বাধ্য হয়ে তাদেরকে এখানে ডেকেছে। কাদের বলে ডক্টর কি বলেছে? ইয়াদি বলে ডক্টর বলে দিয়েছে আনগুন আর বাঁচবে না, আর কবিরাজ বলেছে আনগুন কিছু একটা দ্বারা পজেস। কিন্তু দেখা যায় তারই কবিরাজের কথা শুনতে চায় না। সে বলে আবারও সে তার মাকে ডক্টর দেখাবে। কিন্তু কাদেরের নিজের মাকে দেখে অন্য কিছু মনে হচ্ছিল। সে বলে সে অবশ্যই কবিরাজ দেখাবে।
কিন্তু তারি বলে সে নিজের বাচ্চাদের সাথে শুধুমাত্র 3 দিন এইখানে থাকবে, তারপরে সে চলে যাবে, তাদের যা খুশি করতে পারে। কাদের এখানে তারিকে বলে নিজেকে সামলাও, শেষবারের মতো মাকে তুমি ক্ষমা করে দাও। যেটা শুনে তারির কাছেও খারাপ লাগে। তারি তার মায়ের কাছে গিয়ে নীরবে বসে কান্না করতে থাকে। আনগুনের চোখ দিয়েও তখন পানি পড়ছিল। পরের দিন সকাল হতেই বিয়ান আর হানিফ একটা খেলনা নিয়ে খেলছিল। হঠাৎ খেলনাটা উধাও হয়ে যায়। বিয়ান আর হানিফ খেয়াল করে তার নানির ঘর থেকে ওই খেলনাটির শব্দ ভেসে আসছে। দেখা যায় হানিফ আস্তে আস্তে ওই রুমে ঢুকে যায়। খেলনাটি খাটের নিচেই ছিল। হানিফ আস্তে করে খেলনাটি বের করে নিয়ে আসতেই নিবে, হঠাৎ করে খাটটি কাঁপতে শুরু করে। দেখতে দেখতে আনগুন হানিফের উপরেই পড়ে যায় আর খিঁচতে শুরু করে। হানিফ ভয় পেয়ে চিল্লাতে থাকে। দেখতে দেখতে সবাই এখানে চলে আসে। কাদের নিজের মাকে সামলানোর চেষ্টা করে, তারই তার বাচ্চাকে। ইয়াতি তাড়াহুড়া করে ওই গানটা ছেড়ে দেয়। দেখতে দেখতে আনগুন শান্ত হয়ে যায়। এই গানের মানে কি এখনো পর্যন্ত তারি আর কাদের বুঝতে পারেনি। দিন যত যাচ্ছিল আনগুনের অবস্থা আরো বেশি খারাপ হচ্ছিল। কাদের তার মায়ের খেয়াল রাখছিল। একদিন হঠাৎ করেই আনগুন কাদেরের উপর বমি করে দেয়, আর তার অবস্থা এতটাই খারাপ হয় কাদের সিদ্ধান্ত নেয়, ইয়াতিকে বলে তাড়াতাড়ি করে গিয়ে কবিরাজ ডেকে নিয়ে এসো। ওই দিন রাত্রেই কবিরাজ আসে, আর সে আনগুনকে দেখে কিছু একটা বুঝতে পারে। তারিকে সে কিছু একটা গুঁড়ো করতে বলে আর একটা সবজির মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। সবজিটার মধ্যে থেকে টপ টপ করে রক্ত পড়ছিল। সবজিটা কাদের হাতে দিয়ে বলে আমি যখনই বলবো তৎক্ষণাৎ ছুরি মারবে। তারপর সে চলে যায় আনগুনের কাছে, বিভিন্ন রিচুয়াল করতে শুরু করে। আনগুনের অবস্থা খারাপ হচ্ছিল, সে চিৎকার করতে থাকে। বিভিন্ন রিচুয়াল করতে শুরু করে। আনগুনের অবস্থা খারাপ হচ্ছিল, সে চিৎকার করতে থাকে। কবিরাজ আস্তে আস্তে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে আরো উত্তেজিত হয়ে কবিরাজের গলা চেপে ধরার চেষ্টা করছিল। দেখা যায় আনগুনের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছিল। কবিরাজ বলে সবজির মধ্যে ছুরি মারো। কাদের ছুরি মারতেই টপ টপ করে রক্ত পড়ে, আর কবিরাজ আনগুনের চেহারা থেকে এক এক করে পিন বের করতে থাকে। যেটা দূর থেকে দেখছিল বিয়ান আর হানিফ। কবিরাজ যতবার পিন বের করছিল ততবার কাদের ওই সবজির মধ্যে ছুরি মারছিল। দেখতে দেখতে আনগুনের অবস্থা আরও খারাপ হয়। সব রিচুয়াল শেষেও আনগুন সুস্থ হয় না, আর হঠাৎ করে শান্ত হয়ে যায়। তারই খেয়াল করে আনগুনের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখতে দেখতে সে সত্যিকারের 70 বছরের বৃদ্ধার রূপ নেয়, যে কিনা আগেই মারা গিয়েছিল। আর তার অবস্থা এখন একটি কঙ্কালের মতো, যেটা দেখে তারই চিৎকার করে ওঠে। কবিরাজ তখন কাদেরকে ডেকে নিয়ে বলে তোমার মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, আর এই নাও সেই পিঙ্কগুলো, এগুলো সোনার তৈরি। এগুলো যেখান থেকে এসেছে ওখানেই ফেলতে হবে, এগুলো অন্য কোনো জায়গায় ফেলা যাবে না। মনে রেখো তোমার মায়ের লাশ কিন্তু স্বাভাবিকভাবে কবর দেওয়া যাবে না। 7 দিন পরেই পূর্ণিমা রয়েছে। ওই রাত্রেই একটা গুহার মধ্যে একটা নীরব নদী রয়েছে, সেখানে ওই পিনের সাথে তোমার মায়ের লাশকে বইয়ে দিতে হবে। তাহলেই তোমার মায়ের আত্মা এই পৃথিবী থেকে শান্তিতে চলে যাবে। মনে রেখো যদি এই রিচুয়াল সম্পূর্ণ না হয় তাহলে ঠিক 7 দিন পরে তোমার বাড়ির একজন মারা যাবে। যেটা শুনে কাদের ভয় পেয়ে যায়। তখনই ইয়াতি এসে জানায় প্রতিবেশীরা মানা করে দিয়েছে, তারা আনগুনের লাশকে দাফন করতে আসবে না, তারা আনগুনের লাশকে পাহারা দিতে আসবে না। পরের দিন ইয়াতি আর তারি আনগুনের লাশকে গোসল করাচ্ছিল। তখনই লাশের ভেতর থেকে কেউ বলে ওঠে এইখান থেকে চলে যাও। অন্যদিকে আমরা বিয়ান আর হানিফকে দেখি নিজেদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা তার মায়ের সাথেই ঘুমায়। এইদিকে আমরা তারিকে দেখি যে তার মায়ের লাশের সামনে বসে কোরআন তেলাওয়াত করছিল। হঠাৎ করেই দেখতে পায় ইয়াতি তার পাশে এসে বসে কোরআন তেলাওয়াত করছে। কিছুক্ষণ পরই তারি খেয়াল করে ইয়াতি তো মাত্র আসলো, তাহলে একটু আগে ইয়াতির রূপে কে এসেছিল। সে আবারও শুনতে পায় লাশের মধ্যে থেকে কেউ বলছে এখান থেকে চলে যাও। তারই চেষ্টা করে তার মায়ের লাশের উপর থেকে কাপড় সরানোর, কিন্তু সে ভয় পেয়ে যায়। আমরা দেখতে পাই তারির পিছনেই রয়েছে তার মায়ের আত্মা। তারির মায়ের আত্মা এখানে তারিকে ভয় দেখিয়ে দেয়। ইয়াতি তারিকে সামলিয়ে বলে তুমি নিজের রুমে চলে যাও, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ো। এইদিকে দেখা যায় বিয়ান ঘুমিয়ে পড়েছিল।
হানিফ একরা বসেছিল নিজের মায়ের জন্য। হঠাৎ তখন শুনতে পায় তার নানির ঘুঙুরের শব্দ। সে দরজাটা ওপেন করে কিন্তু কিছুই দেখতে পায় না। আমরা দেখি আনগুনের আত্মা তখন ভিতরে চলে এসেছে। বিয়ান এখানে ঘুমানোর চেষ্টা করে। তখনই হঠাৎ করে আনগুনের ওই রোলিং চেয়ার আস্তে আস্তে করে দুলতে শুরু করে। বিয়ান এটাকে এতটা পাত্তা না দিয়ে তাড়াতাড়ি চাদর মুড়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করে। তখনই আনগুনের আত্মা তাকে ভয় দেখিয়ে দেয়। বিয়ান ভয় পেয়ে চিল্লাতে শুরু করে। তখনই ওখানে তাড়ি চলে আসে। সে তার বাচ্চাকে সামলাতে থাকে। এই রাতটা কেটে যায়। পরের দিন সকাল হতেই হানিফ নিজের বোনের ফোন নিয়ে ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিমিং করছিল। তখনই বিয়ান তাকে ডাকতে থাকে। সে তাড়াতাড়ি করে কাদেরের রুমে গিয়ে ওই আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। তখনই ওখানে থাকা মাস্কটা তাকে বলে, তুমি এখানে লুকিয়েছ। সে ভয় পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে বের হয়ে আসে আর হানিফকে বলে কেউ একজন তার নাম ধরে ডেকেছে। হানিফ ওই আলমারির মধ্যে খোঁজার চেষ্টা করে কিন্তু কিছুই পায় না। হানিফ তার ফোন নিয়ে এইখান থেকে চলে যায়। বিয়ান তখন চেয়ারের পাশে ওই মাস্কটা পরে থাকতে দেখে। সে ওই মাস্কটা নিয়ে নিজের মুখে লাগিয়ে দেয় আর আয়নার দিকে তাকিয়ে দেখতে পায় তার নানির প্রতিরূপ। এইদিকে কাদেরের কাছে বারবার কেউ একজন এসএমএস করে বলছিল তাড়াতাড়ি করে টাকা পরিশোধ করো, না করলে তোমাকে 40% টাকা বেশি দিতে হবে। যার কারণে সে ইয়াদির কাছে যে এই নিয়ে কথা বলতে, যে তার মার উইল নিয়ে এখন তাদেরকে কথা বলতে হবে। এখন তো সে মারা গিয়েছে, কারণ সে চাচ্ছিল এই সম্পত্তি বিক্রি করে সে ঋণ পরিশোধ করবে। কিন্তু তারই কাছে কাদেরের এই কথা ভালো লাগে না। সে এখানে ঝগড়া করতে থাকে। এইদিকে হানিফ নিজের রুমে এসে দেখতে পায় তার নানির ওই রকিং চেয়ারের মধ্যে কেউ একজন ঝুলছে। সে সামনে যেতেই দেখতে পায় বিয়ান ওই মাস্কটা পরে বসে আছে। সে তার বোনকে এখানে ভয় পাইয়ে দেয়। হানিফ বলে সে এমনটা কেন করলো। বিয়ান বলে সে কাদেরের রুমে এই মাস্কটা পেয়েছিল আর মাস্কটা পরলেই সে তার নানিকে দেখতে পায়। হানিফ বলে মৃত মানুষের আত্মা 7 দিন পর্যন্ত নিজের বাড়িতেই থাকে, তাই বিয়ান যেন এই মাস্কটাকে যথাস্থানে রেখে দেয়। বিয়ানও তখন ওই মাস্কটাকে সুন্দর করে রেখে দেয়। রাত্রে বিয়ান আর হানিফ একসাথে ঘুমাচ্ছিল। দেখা যায় ওই মাস্ক পরে কেউ একজন ওই রেলিং চেয়ারে কাটছে। প্রথমে তো হানিফ এখানে বিয়ানকেই ভাবে, কিন্তু দেখা যায় ওটা আনগুন ছিল। সে বাচ্চাদের এখানে ভয় পাইয়ে দেয়। বাচ্চারা চিৎকার করতে থাকে। তারই তৎক্ষণাৎ ওখানে চলে আসে, নিজের বাচ্চাদের সামলায় আর সিদ্ধান্ত নেয় সে আজকে রাতে নিজের বাচ্চাদের সাথে থাকবে। তাই তখনই খেয়াল করে তার বিছানার পাশে ওই মাস্কটি, যেটা দেখে বিয়ান বলে সে কাদিরের রুমে ওই মাস্কটাকে রেখে এসেছিল। তাহলে এটা এখানে কি করে আসলো? সে বলে এই মাস্কটাকে পরলে সে তার নানিকে দেখতে পায়, যেমনটা ওই পেন্টিংয়ে ছিল। যেটা শুনে তার কাছেও অবাক লাগে। এইদিকে আমরা কাদেরকে দেখি সে ফোনের মধ্যে কিছু একটা চেক করছিল। হঠাৎ সে অনেকগুলো মেয়ের গুনগুন শব্দ শুনতে পায়। সে তখন আস্তে আস্তে নিজের মায়ের রুমের দিকে আসে। দেখতে পায় অনেকগুলো মেয়ে মাস্ক পরে তার মায়ের লাশের চারপাশে কিছু একটা বলছে। সে লাইট অন করতেই দেখতে পায় মেয়েগুলো গায়েব হয়ে গিয়েছে। পরের দিন সকাল হতেই তারই সিদ্ধান্ত নেয় সে এখান থেকে তার বাচ্চাদের নিয়ে চলে যাবে, কারণ এখানে থেকে তার বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। তখন ইয়াদি বলে এখানে শুধুমাত্র 3 দিনে একবারই বাস আসে, তাই আজকেই তাদেরকে টিকিট কাটতে হবে। তারা সিদ্ধান্ত নেয় টিকিট কাটতে যাবে। তারা এখানে কাদেরকে বলে তারা ফিরে আসা পর্যন্ত কাদের যেন তার বাচ্চাদের খেয়াল রাখে। কাদের বলে ঠিক আছে, সে তার বাচ্চাদের খেয়াল রাখবে। সন্ধ্যা হতেই বাচ্চারা ঘুম থেকে উঠে দেখতে পায় বাড়িতে কেউই নেই, শুধুমাত্র তার নানির লাশ এক কোনায় পড়ে আছে। তারা কাদেরকে খোঁজার চেষ্টা করে। এইদিকে আমরা কাদেরকে দেখি অন্য আরেকটি মেয়ের সাথে সে ফিজিক্যাল হচ্ছিল। বিয়ান আর হানিফ এখানে খুব বেশি ভয় পাচ্ছিল। হানিফের এখানে ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। বিয়ান তাকে নিয়ে যায়। হঠাৎ করেই দেখতে পায় তার নানির লাশ আস্তে আস্তে জীবিত হয়ে উঠছে আর তাদেরকে ভয় দেখাতে থাকে। তারা দুইজন ভয় পেয়ে দৌড়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বাইরে চলে আসে। তারি আর ইয়াতি তৎক্ষণাৎ চলে এসেছিল। তারা বাচ্চাদের এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। হানিফ এখানে হাঁপাতে হাঁপাতে বলে নানি জীবিত হয়ে গিয়েছে। তারি তাড়াতাড়ি ভিতরে গিয়ে দেখতে পায় আনগুনের লাশ তো মেঝেতেই পড়ে আছে। পরের দিন সকাল হতেই কাদেরের ঘুম ভাঙে কবরস্থানে উলঙ্গ অবস্থায়। তার অবস্থা খারাপ ছিল। সে বাসায় আসলে তারি তার উপর রাগারাগি করতে থাকে যে সে তো তার ভরসায় তার বাচ্চাদের রেখে গিয়েছিল। কাদেরের মনটাও খারাপ হয়।
সে তখন বাচ্চাদের খেলনা দিয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করে। বিয়ান আর হানিফ বলে গতকাল রাত্রে নানি জীবিত হয়ে গিয়েছিল। কাদেরও এখানে কিছু বুঝতে পারে না। ওই দিন রাত্রেই তারই ঘুমাচ্ছিল। হঠাৎ দেখতে পায় হানিফ তার পাশে নেই। সে শুনতে পায় তার মায়ের রুম থেকে গুনগুন করার শব্দ আসছে। সে তাড়াতাড়ি করে ওই রুমে গেলে দেখতে পায় অনেকগুলো মাস্ক পরা মেয়ে এখানে বসে গান গাচ্ছে। আর তার পাশেই রয়েছে হানিফ, আর তার মুখেও রয়েছে ওই মাস্কটা। তারই এখানে হানিফকে জাগানোর অনেক চেষ্টা করে। ওই মেয়েগুলো তখন তারই দিকে তাকায় আর তাকে বলে কিছুতেই তুমি তোমার মায়ের প্রমিস ভুলতে পারো না। তারই বুঝতে পারে না যে তারা কি বলতে চাইছে। তারই তখন হানিফকে জাগিয়ে তোলে। সাথে সাথে ওই মেয়েগুলো ওখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন সকাল হতেই তারই কাদেরকে বলে আজকেই সে তার মায়ের লাশকে কবর দিয়ে দেবে। সে আর এইসব কিছু সহ্য করতে পারছে না। কাদের এখানে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারই কোনো কিছু বোঝার চেষ্টাই করে না। তখন তারা সবাই মিলে আনগুনের লাশকে কবর দিয়ে আসে। তারা যখন রাত্রে বাড়িতে ফিরে দেখতে পায় চারপাশ অন্ধকার। ঘর থেকে অনেকগুলো বাদর বের হয়ে যায়। রুমে ঢুকতেই অবাক করা বিষয় হলো আনগুনের লাশটা মেঝেতে পড়েছিল, যেটা দেখে তাদের শরীর একদম নিস্তব্ধ হয়ে যায়। তারা ভয় পেয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হতে থাকে। সামনেই দেখতে পায় ওই মাস্ক পরা মেয়েদের লিডার। তারা তখন ভয় পেয়ে আবারও নিজেদের বাড়িতে চলে আসে আর আনগুনের লাশের পাশে বসে ওই রাতটা কাটানোর সিদ্ধান্ত নেয়। হঠাৎ করে রাতে কাদেরের ঘুম ভাঙলে দেখতে পায় সে আনগুনের লাশের পাশে রয়েছে। সে ভীষণই ভয় পেয়ে যায়। সে এখান থেকে পালাতে থাকে, কিন্তু কিন্তু ওই বাড়িতে ওই মাস্ক পরা মেয়েটা কাদেরকে আটকে দেয় আর তাকে এক ঝাটকায় বাড়ি থেকে বের করে দেয়। পরের দিন সকাল হতেই কাদেরকে দেখতে পায় সুইমিং পুলে। তারা সবাই কাদেরকে জাগিয়ে তোলে। ওখানে কবিরাজও চলে এসেছিল, কারণ আজকেই 7ম দিন আনগুনের লাশকে দাফন করা হবে। তারা সবাই মিলে চলে যায় ওই গুহার মধ্যে। কবিরাজ ওই নিডলগুলোর সাথে আনগুনের লাশকে এখানে ভাসিয়ে দেয়। তারিরা যখন বাসায় আসে মনে হচ্ছিল সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু তারই তার কাপড় প্যাক করতে গিয়ে দেখতে পায় ওই মাস্কটা। সে কিছু না ভেবে এইবার ওই মাস্কটা নিজেই পরে নেয়। সাথে সাথে আয়নায় সে তার মাকে দেখতে পায়। এইবার খুলে আসল রহস্য। আনগুন বলে তার এক জায়গায় বিয়ে হয়েছিল আর তার একটি সন্তান হয়, কিন্তু সে একদমই খুশি ছিল না, কারণ তার স্বামী কোনো কাজই করতো না আর আনগুনের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছিল, যেটা সে মেনে নিতে পারেনি। তাই সে এক গুহায় গিয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলে আর ওই গুহার শীতল পানিতে নিজের হাত ধুয়ে নেয়। সাথে সাথে ওখানে শয়তানের আবির্ভাব হয়। দেখতে দেখতে চারপাশে সুন্দরী মেয়েরা আসে মাস্ক পরে, আর তারা গুনগুন করে গান গেয়ে একটা একটা করে পিন তার কপালে ঢুকিয়ে দেয়। দেখতে দেখতে আনগুন সুন্দরী একটি ডান্সারে রূপান্তরিত হয়। আর তারা বলেছিল আনগুন তখনই এই অভিশাপটাকে ভাঙতে পারবে যখন সে আরেকজনকে বলি দিবে আর ওই মাস্কটাকে ভেঙে ফেলবে। আনগুন এটা বলার সাথে সাথেই ওই মাস্ক পরা একজন আনগুনকে টেনে নিয়ে যায়। তারই সিদ্ধান্ত নেয় এইবার সে সব কিছু ঠিক করে দেবে ওই মাস্কটাকে ভেঙে। আনগুন এখানে আরও বলেছিল সে তার বাচ্চাদের বাড়ি থেকে এই জন্য বের করেছিল কারণ তারাও মারা যেতে পারত তার এই অভিশাপের কারণে। তারই তখনই কাদেরের কাছে যায়। সে জানতে পারে কাদের ওই নিডলগুলো আনগুনের লাশের সাথে দেয়নি, সে ওইগুলো বেচতে চাচ্ছিল। তারই ভীষণ রাগ করে। কাদের তখন ওই নিডলগুলো বের করে দেয়। তখনই বিয়ান আর হানিফের চিৎকারের শব্দ শোনা যায়। তারা দৌড়ে গিয়ে দেখতে পায় বিয়ান আর হানিফ উপরের ছাদের মধ্যে ঝুলছে, এমনকি তাদেরকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয়। তারই এখানে হানিফকে সামলাতে গিয়ে কোনো এক অদ্ভুত শক্তি বিয়ানকে টেনে নিয়ে যায়। কাদের, তারি আর হানিফ তারা দৌড়ে যায় বিয়ানকে খোঁজার জন্য। আর তারা চলে যায় আনগুনের লাশে দাফন করা ওই গুহার মধ্যে। গুহায় প্রবেশ করতেই ওই মাস্ক পরা মেয়েগুলো তাদের সামনে আসে আর বলতে থাকে তারা অবশ্যই বিয়ানকে ফেরত দেবে, কিন্তু অবশ্যই তাদেরকে প্রতিশ্রুতি মনে রাখতে হবে। একজনকে বলি দিতে হবে আনগুনের মুক্তির জন্য, তবেই তারা মুক্তি পাবে। তারই এখানে রাজি হয়ে যায়। কাদের পানিতে নামতেই বিয়ান ভেসে ওঠে। তাই বিয়ানকে নিয়ে আসে, কিন্তু দেখা যায় কাদের আর এখান থেকে উঠতে পারে না। ওই মাস্ক পরা মেয়ে কাদেরকে টেনে নিয়ে যায়। তারই তাড়াতাড়ি ওই মাস্কটা ভেঙে ফেলে। সাথে সাথে মাস্ক পরা মেয়েটার আসল চেহারা চলে আসে, যেটা কিনা একটি শয়তান ছিল। তারা এখানে কাদেরকে বলি মনে করে আনগুনের জন্য। তারই এখানে অনেক চেষ্টা করে কাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সে পারে না। পরের দিন সকাল হতে তারই তার বাচ্চাদের নিয়ে এইখান থেকে চলে যাচ্ছিল। দেখানো হয় আজ থেকে ঠিক 100 দিন পরেই
ওই মাস্ক পরা মেয়ে ওই বাড়িতেই রয়েছে, যে কিনা এখনও গুনগুন করে গান গাচ্ছে নতুন এক শিকারের জন্য, যে কিনা নিজের রূপ যৌবন অনেক দিন ধরে রাখতে চায়, এমনকি নিজের মৃত্যুকেও আটকে রাখতে চায়। এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।